এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। নিস্তব্ধতায় ছেয়ে গেছে রাতের পরিবেশ। হসপিটালের করিডোরে বসে আছে শাহিদুল চৌধুরী আর নিখিল। বাকিদের বহু কষ্টে বাড়িতে পাঠিয়েছে দুজন। তাহমিদা বেগম নিজে অসুস্থ, তাই তাকে বুঝিয়ে নিয়ে গেছেন হামিদা বেগম। নিখিল দাঁড়িয়ে আছে আইসিইউ দরজার সামনে। কাঁচ ভেদ করে দেখা যাচ্ছে নেহার নিস্তেজ দেহটা। মেয়েটার জ্ঞান এখনও ফিরেনি। ডাক্তার জানিয়েছে 72 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে তাদের আর কিছু করার থাকবে না। নেহার কোমায় যাওয়ার সম্ভাবনা বেশি। সাইদুল চৌধুরী আজ নিরুপায় বাবা হয়েও পারছে না মেয়ের কষ্ট কমাতে। তাকে সুস্থ করে তোলার কোনো উপায় নেই। চেয়েও নিতে পারছেন না মেয়ের কষ্টের ভাগ। বাড়িতে আসার পর কেউ তেমন কথা বলেনি সেতারা বেগমের সাথে। যেদিন শুধু ছোট্ট করে জানিয়েছে জ্ঞান ফেরেনি। সেতারা চুপ রইলেন। কথা বলার মতো মুখ নেই। বাড়িটা প্রাণশূন্য হয়ে পড়েছে। খাবার টেবিলে আজকেও নেই। খাওয়ার কোনো ইচ্ছে নেই। হাসি খুশি সেই পরিবেশ নেই। সবাইকে পাল্লা দিয়ে ঘিরে নিয়েছে বিষণ্ণতা। ভোরের আলো ফুটলেও ঠায় একইভাবে দাঁড়িয়ে আছে নিখিল। তার মাঝে কোনো ক্লান্তি নেই। পা ব্যথা করছে না তার। শুধু দেখতে ব্যস্ত নেহাকে। সকালে ডাক্তার আসলেও নিখিল ভেতরে প্রবেশ করেনি। সবাই দেখে আসলেও সে যায়নি। তার মনের কোথাও একটা বিশ্বাস জন্মেছে সে ছুঁয়ে দিলে নেহা ব্যথা পাবে। তার কাছে যাওয়াতে মেয়েটা কষ্ট পাবে। ঘৃণায় মুখ ফিরিয়ে নেওয়াটাও স্বাভাবিক মনে করে নিখিল। যদি তার থেকে দূরে থেকে মেয়েটা ভালো থাকে, কোনো দুঃখ তাকে ছুঁতে না পারে, তো নিখিল দূরে থাকবে। একই বাড়িতে থাকবে, তবুও সর্বোচ্চ দূরত্ব বজায় রাখবে। ভালোবাসার মানুষের সুখ বড় সুখ। নেহা না চাইলে কোনোদিন সে আশেপাশে ঘেঁষবে না। নিদারুণ যন্ত্রণা পুষবে, তবুও না। নিখিল ভয়ে কাছে যায় না। যদি নেহার জ্ঞান ফিরে আসে আর সে নিখিলকে দেখে রিয়াক্ট করে আবার অসুস্থ হয়ে যায়, তখন নিখিল নিজেকে ক্ষমা করতে পারবে না। হারিয়ে ফেলার ভয়টা প্রতি মুহূর্তে কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। ব্যস্ত শহরে গুমোট আবহাওয়াও, তবুও এক ফোঁটা বৃষ্টির দেখা নেই। 2 দিন হতে চললেও নেহার জ্ঞান ফিরেনি। নিখিল সবসময় চুপচাপ থাকে। একজন সুন্দর পরিপাটি ছেলে আয়রনবিহীন শার্ট কোনোদিন গায়ে দেয়নি। চুলগুলো অলস ভঙ্গিমায় ছড়ানো। হামিদা বেগমের ভেতর থেকে হাহাকার বেরিয়ে আসে। তার ছেলেটার এই রূপ সে মা হয়ে মেনে নিতে পারছে না। নেহাকে কতটা ভালোবাসে প্রতিটা মানুষ তা কোনোদিন স্বীকার করা হয়নি কারো। তবে এই 2 দিনে চোখের পানি যেন তা প্রমাণ করতে ব্যস্ত। তাহমিদা বেগমকে সাহস করে দেখতে গিয়েছিলেন সেতারা বেগম। তাহমিদা কিছু বলেনি। চুপচাপ হয়ে বালিশে হেলান দিয়ে বসেছিল শুধু। সেতারা বেগম নিজের সুন্দর পরিবার নিজের হাতে নষ্ট করে দিয়েছেন। বেশ বুঝতে পেরেছেন তিনি। 2 দিনে সর্বোচ্চ 20 মিনিটের জন্য নিখিল বাড়ি গিয়েছিল। তার বেশি তাকে বাড়িতে রাখা যায়নি। আজ এসেছে সবে সেতারা বেগম ডাকলেন তাকে। নিখিল চুপচাপ ঢুকলো সেতারা বেগমের রুমে। নিখিলের দৃষ্টি মেঝেতে। সেতারা বেগমের সাথে নিখিলের সম্পর্কটা সবচেয়ে ভালো। প্রতিদিন নিয়ম করে একবার হলেও ফোন দিত, সব খবর নিত বাড়ি এসে। কিন্তু এখন নাতিটা তার দিকে ফিরেও তাকালো না। সেতারা বেগমের শান্ত কণ্ঠ, নেহা কেমন আছে দাদু ভাই? মরে গেলে খুশি হতে তুমি? সেতারা বেগমের ভেতরটা কেঁপে উঠল। নিখিলের কণ্ঠস্বর ভেজা, বারবার ঠোঁট ভিজাচ্ছে জিভ দিয়ে। তিনি তো কখনো এমনটা চায়নি। নিখিলের হতাশ কণ্ঠ, কেন এমনটা করলে তুমি দাদি? আমার মুখের হাসিটুকু কেড়ে নিলে কেন? আমার জীবনের শান্তিকে তুমি ধ্বংস করে দিয়েছো দাদি। তুমি না চাইতে সবসময় যেন তোমার নাতি সুখে থাকে। তুমি আমার এমন সুখ চাইলে যার জন্য আজ আমি নিঃস্ব। তুমি আমাকে পুরোপুরি নিঃশেষ করে দিয়েছো। তুমি জানো নেহার কোনো দিন আমার সাথে কথা বলবে না, দূরত্ব চেয়েছে আমার থেকে, আমাকে মুক্তি দিয়েছে। তুমি আমার ভালো চাইতে গিয়ে আমার এত বড় ক্ষতি কেন করলে? নেহা, আমার নেহা দাদি, আদরে বাচ্চাটা নিস্তেজ হয়ে মৃত্যুর সাথে লড়াই করছে। আমি নির্বোধ আহাম্মক কিছুই করতে পারছি না। নেহা না থাকলে শ্বাস আটকে আমি মরে যাব। তুমি আমার কেন এমন সুখ চাইলে? রূপবতী গুণবতী নারী দিয়ে কি করব আমি? নেহা যেমনই হোক তাকে আমি ভালোবাসি। ভালোবাসা তো এত কিছু দেখে হয় না। তোমার দোষ দিচ্ছি কেন আমি? ভুল তো আমার। তুমি এত কিছু বলার সাহস তো আমার জন্যই পেয়েছো। আমি তোমাকে বাধা দেইনি, তাই বলতে পেরেছ। তোমাকে আমি সুযোগ করে দিয়েছি, তাই বলতে পেরেছ। ভালোই করেছ। আমার মতো মানুষের সুখে থাকার কোনো অধিকার নেই। তোমার কোনো দোষ নেই। নেহার অবস্থার জন্য দায়ী আমি। শুধু একটাই অনুরোধ, তুমি আর কোনো দিন
নেহার বিষয়ে কোনো কথা বলবে না, ওর নামও মুখে নিবে না, নয়তো দ্বিতীয়বার আমি ভুলে যাব তোমার আমার সম্পর্ক। 3 দিন পর নেহার চোখ খুলেছে। ডাক্তার কড়াকড়িভাবে শাহ আলম চৌধুরী আর শাহিদুল চৌধুরীকে জানিয়েছেন পরবর্তীতে বড় কোনো শক পেলে নেহা স্ট্রোক করতে পারে। খেয়াল রাখতে হবে যেন বেশি উত্তেজিত হয়ে না পড়ে, রেগে না যায়। রেগে যাওয়াটা ওর জন্য বিপজ্জনক। এখন যাতে ফুল টাইম রেস্টে রাখা হয়। নেহা চোখ মেলতেই বাড়ির সবাই হুমড়ি খেয়ে ঢুকেছে কেবিনে। নেহা তো উঠেই বালিশে হেলান দিয়ে বসেছে, মুখ ভর্তি হাসি, যেন কিছুই ঘটেনি। আরে তোমরা সবাই এখানে কেন? আমি হসপিটালে এসেছি কেন বলো তো? বাড়িতে কি রাখতে পারলে না আমাকে? তোমরা জানো না হসপিটাল আমার কতটা অপছন্দ? শাহ আলম চৌধুরী ঢুকতেই নেহা মুখ কুচকালো। বড় আব্বু, বাড়ি নিয়ে চলো, বাড়ি যাব। বাকি সবাই আমার কথা শুনবে না আমি জানি। শাহিদুল চৌধুরী কেবিনে ঢুকলেন। চোখ চিকচিক করছে ভদ্রলোকে, তবুও ঠোঁটে হাসি ঝুলিয়ে পড়ল। অবশ্যই, আমার মা যখন বলেছে আজকেই বাড়ি নিয়ে যাব। তাহমিদা বেগমের শরীর দুর্বল, তিনি আসেনি হাসপাতালে। মহিলা জানলে হয়তো উড়ে আসতো। সাহারাও আসেনি, সে একা হাতে রান্না করছে। কতদিন বাড়ির মানুষগুলো খায় না। সাব্বির ফোন দিয়ে জানতেই আল্লাহর কাছে শুক্রিয়া করলেন তিনি। চোখে জল নিয়ে খুশি মনে একা হাতে সবার জন্য রান্না করতে লাগলেন। মনে কোনো হিংসে নেই, কেন তিনি খেটে মরবেন এরকম কোনো ভাবনা নেই। কয়েকদিন যাবৎ উনি তো সামলাচ্ছেন সব। শাশুড়ির উপর মনক্ষুণ্ণ হলেও ওষুধ খাবার দিতে ভোলেনি, দায়িত্ব পালনে অবহেলা নেই। নেহার অবাধ্য চোখ নিখিলকে খুঁজতে ব্যস্ত। মানুষটি আসেনি, তাকে দেখতে একবারও আসলো না। সাব্বির বেডের এক কোণায় অলস ভঙ্গিতে বসে পড়ল। নেহা বোন, কসম মাইরি, তুই 3 দিন ধরে যা টেনশন দিয়েছিস, এত বছর জমানো পেটে চর্বি 3 দিন না খেয়ে সব উবে গেছে। ডায়েট ফ্যাট করা লাগেনি। এরকম মাঝে মধ্যে অসুস্থ হলেও পারিস বোন, ফ্রিতে ডায়েট হয়ে যায় আমার। যেদিন ধুম করে ওর পিঠে বসায় একটা। তোর কি মুখ বন্ধ থাকে না কয়েক মিনিট? ভালোই ছিল এতদিন, তোর বকবক থেকে রেহাই পেয়েছিলাম। নেহা অবিশ্বাস্য চোখে তাকায় সবার দিকে, মুখে জোরেই বলে 3 দিন? নেহার মনে হলো সে ঘুম থেকে উঠেছে, তেমন কোনো ক্লান্তি নেই শরীরে। নিজেকে প্রথমে অসুস্থই মনে হয়নি তার। ভেবেছে হয়তো কিছুক্ষণ সে অজ্ঞান ছিল, কিন্তু 3টা দিন কেটে গেছে ইতিমধ্যে। মিহির ঘেমে নিয়ে কেবিনে ঢুকলো। 3 দিন ধরে অফিসের সব দায়িত্ব তার উপর দিয়ে দিয়েছে অদৃশ্যভাবে সবাই। বলে না আসলেও সব কিছু সামলাতে হচ্ছে তাকে। পরিবারের একজন কাজ করার পরিস্থিতিতেই ছিল না। নিখিলের কথা সে বাদই দিল। ছেলেটাকে এতটা গুমোটভাবে থাকতে কখনো দেখেনি। তার কাছে এই নিখিল ভিন্ন অন্য এক সত্তা, যে ভীষণ উদাসী, যার কাজে কোনো মন নেই। পৃথিবীতে যে নিখিল বলে কারো অস্তিত্ব আছে সেটাই ভুলতে বসেছিল। মিহিরকে দেখেই নেহা হাসি মুখে বলল, কেমন আছেন মিহির ভাইয়া? মিহির চমকালো। তার নিজের এই কথাটা জিজ্ঞেস করার কথা, আর মেয়েটা উল্টো তাকে জিজ্ঞেস করছে। তুমি যেমন রেখেছো আমাদের তেমনই আছি। এত টেনশনে রেখেছি আপনাদের। সরি ভাইয়া, আপনাকে চকলেট খাইয়ে দিব। সরি ভাইয়া, সবাইকে চকলেট খাইয়ে দিব। সবাই একটু হলেও হাসলো নেহার কথায়। কেবিনের বাইরে দেয়ালে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে নিখিল। হামিদা বেগম ছেলের কাঁধে হাত রাখলেন। নিখিল চোখ তুলে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো, কিছু বলবে মা? নিখিলের চোখ অসম্ভব লাল। দাড়িগুলো বেড়েছে অনেকটা, চুলগুলো কুঁকড়ানো, কপালে ভাঁজ পড়েছে দুটো। ফর্সা ত্বকে মলিনতার ছাপ স্পষ্ট। নেহার সাথে দেখা করে আয় যা। নিখিল জবাব দিল না, উল্টো সেখান থেকে বেরিয়ে চলে গেল। মিহির পিছু নিল তার। ছেলেটা 3 দিন ধরে তার সাথেও ঠিকমতো কথা বলেনি। নেহার অশান্ত চোখ বুঝে নিল সে জানে মানুষটি আসবে না। তার জন্য নিজের মূল্যবান সময় কেন নষ্ট করবে নিখিল? নেহার কোনো অস্তিত্বই নেই নিখিলের জীবনে। আশাটাও ছেড়ে দিয়েছে নেহা। যে যেমন থাকতে চায় তাকে তেমনই থাকতে দেওয়া উচিত। জোর জবরদস্তি কোনো দিনও ভালো কিছু বয়ে আনে না। বিকালে নেহাকে বাড়ি নিয়ে যাওয়া হয়। তাহমিদা বেগম ফের মেয়েকে জড়িয়ে কাঁদলেন। কেউ থামাতে পারেনি তাকে। পরীক্ষা মাথার উপর, তার মধ্যে নেহা অসুস্থ। যদিও নেহা বলেছে তার কিচ্ছু হয়নি, সে সুস্থ আছে। তাহমিদা বেগম বলেছে দরকার পড়লে পরীক্ষা পরের বছর দিবে। নেহা এবার বিরক্ত। সামান্য জিনিস নিয়ে বাড়াবাড়ি করছে তার মা। রাতে খাবার টেবিলে সবাই বসেছে। নেহাকে শত মানা করেও লাভ হয়নি। লাফাতে লাফাতে চলে এসেছে নিচে। নেহা টেবিলে নিখিলকে না দেখে মন খারাপ করলো। মনে হচ্ছে কত বছর দেখতে পায়নি মানুষটিকে, কিন্তু মানুষটি তো তার খবর একবারও নিল না। নিখিল মেহমেদ চৌধুরী একজন সামান্য মেয়ের জন্য সময় কেনই বা হবে?
নেহা বৃষ্টির সাথে পড়তে বসেছে। নেহা কথা বলে না বেশি, চুপচাপ থাকে। বাড়ির সবার মধ্যে সব কিছু স্বাভাবিক নিয়মেই চলছে, শুধু অনিয়ম দুজন মানুষ, নেহা নিখিল। নেহার প্রাণবন্ত সেই রূপ আর নেই। সবাই ভেবেছে পরীক্ষা, তাই হয়তো। আর ওই দিন যা হলো তারপর থেকেই মেয়েটা চুপচাপ থাকে। আগের কথা মনে হলে নেহা যদি অসুস্থ হয়ে যায় সেই ভয়ে কেউ কিচ্ছু বলে না। সেতার বেগম ঘরবন্দি করেছে নিজেকে, সবার সামনে আসলেও নিজেকে ছোট মনে হয় তার। নেহা, তাহমিদা, নিখিল তার সাথে একদমই কথা বলে না। নেহা একবারের জন্য চোখ তুলে তাকায়নি তার দিকে। নেহা ঘুমের ঘরে প্রায় সময় নিখিলকে দেখতে পায়। নিখিল কেন প্রতিদিন নিয়ম করে স্বপ্নে আসে কিন্তু সামনে আসে না। নেহা নিজের মনের প্রশ্নের জবাব পায় না। খাটের পাশে ঝুঁকে নেহার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে নিখিল। এই এতদিন হলো, এত সময় পার হলো, নিখিল নেহার সামনে পড়েনি, আসেনি। ইচ্ছে করে দূরত্ব বাড়িয়েছে। নেহার মুখের একপাশে আলতো হাতে ছুঁয়ে দিল। এক ফোঁটা জল গড়িয়ে পড়ল টুপ করে। নিহারিকা, এই সম্বোধনটা আমি আর করতে চাই না, জানো তুমি। আমি চাই তুমি নক্ষত্র হয়ে ফুটো। নিহারিকা মানে যে কুয়াশার ন্যায় আবছা ঝাপসা কিছু, যে রং চকচকা, তবু তাকে ধরার সাধ্য নেই কারোর। সে থেকে যায় অধরা। আমি তোমাকে গভীরভাবে ছুঁয়ে দিতে চাই, নিজের অস্তিত্বে মিশিয়ে নিতে চাই, সবটুকু ভালোবাসা দিতে চাই। আমি আমাকে তোমার নিকট খোলা বইয়ের মতো প্রকাশ করতে চাই। তুমি কি পড়তে ইচ্ছুক হবে নক্ষত্রের রাত? নিহারিকা থেকে বেরিয়ে এসে আমাকে একটা নক্ষত্র ভরা রাত উপহার কবে দিবে অবুঝ পাখি? তুমি কি কোনো দিন আমাকে চাইবে না? এতটা খারাপ মনে হয় নিখিলকে? একবারও ডাকলে না কেন? তুমি ডাকলে আমি সব কিছু ছেড়ে চলে আসবো, সব। তুমি একবার ডাকো না লক্ষ্মীটি, ডাকবে না বলো? এত অভিমান জমাতে নেই তো জান। তুমি জানো না অভিমান বাড়ায় দূরত্বের সীমারেখা। নিখিল উঠে দাঁড়ায় চুপচাপ। তার নির্ঘুম রাতের সাক্ষী এই অন্ধকার রুমের দেওয়াল, নেহার নিঃশ্বাস, নিস্তব্ধ চান, জ্যোৎস্নাবিহীন কোনো কোনো রাত। নেহাকে রোজ রাতে নিয়ম করে দেখে। সারাদিনে দূরত্ব সবটুকু গুটিয়ে এসে বসে পড়ে মেয়েটার সামনে, মেয়েটার অজান্তে খুব সন্তর্পণে। নিখিল পা বাড়াতে গিয়ে থমকে দাঁড়ায়। তার এক হাত টেনে ধরেছে নেহা। নিখিল চমকে উঠল। নেহা ঘুমায়নি এখনো, জেগে আছে। নিখিল তাকালো পিছনে। নেহার চোখ বন্ধ, নিঃশ্বাস ভারী। তার মানে ঘুমোচ্ছে। তাহলে হাত টানলো কি করে? নিখিল তাকালো নিজের হাতের দিকে, বাঁধন খুবই হালকা। তার মানে ঘুমের ঘরে ধরেছে। নিখিল কান পেতে শুনলো নেহা বিড়বিড় করে কিছু একটা বলছে, চোখ পিটপিট করছে, স্বপ্ন দেখছে হয়তো। নিখিলের আগ্রহ জাগলো কথা শোনার। মেয়েটার কণ্ঠ কতদিন শুনে না। আপনি প্রতিদিন স্বপ্নে কেন আসেন নিখিল? আমার মনে হয় আপনি এত কাছে, আমি আপনার নিঃশ্বাস শুনতে পাই, কিন্তু আপনাকে ছুঁতে পারি না। এভাবে দৌড়ে ছুটে পালিয়ে যান কেন? আমি কি রাক্ষসী আপনাকে খেয়ে ফেলবো নাকি? আর আসবেন না বলছি, আমি রাগ করছি আপনার উপর। বিড়বিড় করে কথাগুলো বলল। কণ্ঠ অস্পষ্ট, তবুও নিখিলের মনে হলো সে স্পষ্ট শুনতে পাচ্ছে সব। নেহার ঘুমের মাঝেই নাকের ডগার তীর তীর করে কাঁপলো, ঠোঁট কামলো কিছুটা। আপনি আসুন একবার, শুধু একবার, আমি আপনাকে একটু দেখতে চাই নিখিল ভাই। কতটা আকুল এই আবেদন। নিখিল আবার বসে পড়ল। নেহার দুগালে নিজের শক্ত হাত রাখলো খুব আদুরে ভঙ্গিতে। কপালে কপাল ঠেকিয়ে দিল নিখিল। নেহা নড়েচড়ে উঠল। এবার নিখিল সরল না। আলতো করে ঠোঁট ছোঁয়ালো নাকে। মেয়েটা কেঁপে উঠল রীতিমতো। হুট করে নিখিল নেহার কানের কাছে ফিসফিস করে বলল, ঘুমের ঘোরে এভাবে নেশাধরা কণ্ঠে ডাকিস না নেহা। আমি এক তৃষ্ণায় কাতর পথিক, তুই এক গভীর কুয়া। আমি ঝাঁপ দেওয়া থেকে নিজেকে আটকাতে পারবো না। নিজের সর্বনাশ এভাবে ডেকে আনতে নেই অবুঝ পাখি। সাব্বির পানি বের করছে ফ্রিজ থেকে। নিখিলকে স্পষ্ট দেখেছে নেহার রুম থেকে বের হতে। জেরিন ওই সময় সিঁড়ি বেয়ে নেমেছে। সাব্বির জেরিনকে দেখে বলল, রাতের বেলা তুই এখানে কি করস জেরিন বোন? তোরা তোর বইয়ের রোম্যান্স করাতে বাহাত ঢোকাতে এসেছি। ভুল মানে? বড় একটা মিস্টেক করলি তুই বড় আফা। কথাটা তুই নিখিল ভাইকে বললেও পারতি। ভাইরে কি দিয়ে বানাইছে খোদা। আমাকেও নেহা বোন কত সুন্দর সুইট, আর নিখিল ভাইরে দেখ বউকে রেখা আলাদা থাকে। কি কষ্ট। এদিকে আমি সিঙ্গেল, বউ থাকলে তো বউরে রেখা রুম থেকে বেরিয়ে হইতাম না আমি। নিজের বউরে দেখতে ভাই আমার রাতের বেলা চোরের মতো ঢুকে। কি কপাল, কি কপাল। জেরিন সাব্বিরের হাত থেকে পানির বোতল ছিনিয়ে নিয়ে বলল, যা যা, সাহস থাকলে ভাইয়াকে গিয়ে বল, যত সব আজাইরা কথা। নেহা ঢকঢক করে এক গ্লাস পানি সাবার করেছে। নিখিল ওর মুখ দু হাতে ধরার পরই ঘুম ছুটে গেছে। অবিশ্বাস্য ঘটনা বুঝতে পেরে চোখ খোলার সাহস হয়নি। নিখিল ভাই ওকে চুমু দিয়েছে। কথা ভাবতেই কেঁপে উঠল সর্বাঙ্গ। কানের কাছে কি বললো এসব?
নিখিল ভাইকে নেহা ডেকেছে? সজ্ঞানে তো এটা করেনি নিশ্চিত। নেহা বুদ্ধি শূন্যের মতো বসে রইল সারাদিন। যে মানুষ একবার সামনে আসে না, সে রাতে এসে চুমু দিচ্ছে। নেহার রাগ লাগলো নিখিলের উপর। মনে মনে একবার বলল, বিরক্তিকর পুরুষ, 20 দিনে একবারও সামনে আসলি না, এখন এসে কি প্রমাণ করতে চাস? তোর চুমু তুই রাখ খচ্চর বেটা। একবার পাই সামনে, আমাকে এড়িয়ে চলার স্বাদ একদম মিটিয়ে দিব। কিছু বলি না দেখে কি পেয়ে বসেছে? চুল টেনে ছিঁড়ে ফেলবো আমি তোর। বিয়ে করে তামাশা শুরু করেছে, সব কিছুতে আগে আগে নেহা কেন বলবে? তোর মুখ নেই, এসে বলতে পারস না নেহা তোকে দেখতে ইচ্ছে করছে আমার? তা পারবে কেন? ভোতা আলু একটা। পরীক্ষাটা শেষ হোক, শুধু নেহা হাড়ে হাড়ে তার অধিকার বুঝে নেবে। মেঘবালিকা, আপনার পড়াশোনাকে আমার এখন হিংসে হচ্ছে। আমাকে 5 মিনিটও সময় দিচ্ছেন না আপনি। কেন এত অবিচারে এই প্রেমিক পুরুষটার ওপর? আপনি দিন দিন পাষাণ রমণীতে পরিণত হচ্ছেন কেন? মিহির, তুমি থামবে? না, পরীক্ষা দেওয়ার পর আমি তোমাকে ছাড়বো না, একদম বলে দিলাম। জোর করে হলেও তুলে নিয়ে আসবো। কবে আসবে বৃষ্টি? আমি কিন্তু বড্ড অধৈর্য। কোনোদিন আসবো না। মেরে ফেলবো আমি তোমাকে। আসবে না বললে হবে নাকি? এখন আসো, এখন মানে এখন। ওফ মিহির, তুমি কি বাচ্চা? হ্যাঁ বাচ্চা। এখন বারান্দায় আসো, আমি দেখবো তোমাকে। কতদিন ধরে আমার চোখগুলো অভুক্ত তুমি জানো? পারবো না। প্লিজ না যান, কেঁদে ফেলবো এবার আমি দম আটকে মরে যাই, এটা চাও তুমি? বৃষ্টি ততক্ষণে বারান্দায় এসে দাঁড়িয়েছে। মিহির দাঁড়িয়েছে ফোন হাতে নিয়ে। জ্যোৎস্নার আলোয় আলোকিত চারপাশ। মিহিরকে দেখে হাসলো বৃষ্টি। পাগল। তোমরা 2 বান্ধবী মিলে আমাদের 2 বন্ধুকে ওটাই তো বানাতে চাইছ, মানে দম উম্মাদ। প্রেমিকার জন্য হলেই না হয় লোকচক্ষুতে তুমি বদ্ধ উন্মাদ। প্রেমিক তুমি ঝড়ো হাওয়ার ন্যায় উন্মাদ হও। আমি শান্তির পরশ হয়ে নামবো তোমার বুকে। পরীক্ষা দিনটা অবশেষে আসলোই। বৃষ্টি নেহাকে সবাই মিলে দোয়া করছে। বৃষ্টি গিয়ে সেতারা বেগমের থেকে দোয়া নিল। সবাই জানে নেহা যাবে না। মেয়েটাই কদিন একবারও সেতারা বেগমের সাথে কথা বলেনি। নিখিল নেমেছে সিঁড়িপে। সেদিনের পর এই প্রথম নেহার সামনে এসেছে স্বেচ্ছা। নেহা একবারও তাকালো না। বৃষ্টি গিয়ে ভাইয়ের থেকে দোয়া নিল। বাড়ির সবাই আজ করতে পেরেছে নেহা নিখিলের নীরব যুদ্ধ। সেতারা বেগম পা বাড়ালেন রুমে যাওয়ার জন্য। পেছন থেকে ডেকে উঠল নেহা, আমাকে দোয়া করবে না দাদি? চলে যাচ্ছ কেন? বাড়ির সবাই ভূত দেখার মতো চমকে উঠল। নেহা নিজ থেকে গিয়েই পা ছুঁয়ে ফেলল। এ মেয়েকে দিয়ে এ কাজটা কখনো করানো যায়নি, আজ নিজে থেকে পা ছুঁয়েছে। সেতারা বেগমে চোখ ছলছল করে উঠল। কেঁদে দিলেন বৃদ্ধা। নিয়ে হাসলো শুধু। সেতারা বেগমকে নিজে থেকে জড়িয়ে ধরে পড়ল। কাঁদছো কেন তুমি? তুমি তো দেখছি বেশ দুষ্টু হয়ে যাচ্ছ বুড়ি। পরীক্ষার আগে কেঁদে কেটে সাগর বানিয়ে দিয়ে আমার পরীক্ষার খাতা যাতে ভেসে না যায় সে তাল করছো। সেতারা নিজে নেহাকে জড়িয়ে ধরে বললেন, আমারে মাফ কইরা দেশ বোন, আমি ভুল করছি। সবাইরে কত কষ্ট দিছি আমি আসলে ভালো দাদি, ভালো শাশুড়ি হতে পারি নাই। তোদের সবাইকে কত কথা শোনাই আমি। সেতারা বেগম ভুল হলেও আগে ক্ষমা চাইতে পারতেন না। আজ একটা হাঁটুর বয়সী মেয়ের কাছে ক্ষমা চাইল। নেহা সুন্দর করে হেসে পড়ল। বোনের থেকে ক্ষমা চাইতে হয় না বুঝলে? এত কিছু মনে রাখতে নেই। এখন চটপট দোয়া করো, আমরা যাই। সেতার বেগম দোয়া করলেন মন থেকে। 1 মাসে নিজেকে আলাদা রেখে কম কষ্ট পাননি তিনি। একাকিত্বের মতো বড় শাস্তি আর কি হতে পারে? সবাইকে বিদায় দিয়ে বের হওয়ার আগে বৃষ্টি নেহাকে বলল, সত্যি দাদির প্রতি তোর আর কোনো রাগ নেই? প্রথমেও ছিল না, এখনো নেই। আর জানিস না, রাগ, দুঃখ, অভিমান, ভালোবাসা বেশিদিন নিজের কাছে পুষে রাখতে নেই। এগুলো সময়ের সাথে সাথে হারিয়ে যায়, অবহেলায়, অযত্নে। নিখিল পুরোটা সময় তাকিয়েছিল নেহার দিকে। কথাটা নিখিলকে উদ্দেশ্য করে কেন বলল নেহা? কি বোঝাতে চাইলো মেয়েটা? ভালোবাসারও হারিয়ে যায় অবহেলায়। তবে কি নেহা হারিয়ে যাবে নিখিলের জীবন থেকে? গাড়িতে আজ ভরপুর রাস্তা। ট্রাফিকের অবস্থা বরাবরের মতোই পিতকুটে। দলে দলে ছুটে চলেছে শিক্ষার্থীরা। পাশাপাশি তাল মিলিয়ে হাঁটছে তাদের বাবা মা, ভাই বোন কিংবা পছন্দের মানুষ। মনোযোগ দিয়ে এসব দেখতে ব্যস্ত নেহা। বৃষ্টি কিছুটা চিন্তিত। পরীক্ষার আগে একটু বিচলিত হওয়াটা স্বাভাবিক। তাদের সাথে যাচ্ছে সাব্বির জেনে। বড়রা সবাই আসতে চাইলেও ওদের মানা করে দিয়েছে। ওরা অযথা ভিড় করে কি লাভ?
এমন তো নয় পরীক্ষা তাদের উপর নির্ভর করে, এতদিন যা পড়েছে তার উপর ভিত্তি করেই সব হবে। নেহার একটু মন খারাপ, জানে সে পাষাণ হৃদয়ের মানুষটি তার কথা ভাবে না, তারপরও মন কেন যেন বারবার ওই মানুষটিকেই চায়। পরীক্ষা নিয়ে একটুও দুশ্চিন্তা নেই নেহার, সে ভীষণ উদাসীন আনমনা। রাস্তায় ট্রাফিক লাইট দেখছে চুপচাপ, সাব্বির ওদেরকে সাহস দিতে নানান কথা বলছে। নেহা নিজে মনেই বলে উঠল, যদি বাঁচবেই না প্রণয় বিনা, তবে কেন সুর তোলো ও বেহায়া মন। গাড়ি এসে থামলো কলেজের গেটে। নেহা বৃষ্টির শীত একসাথে পড়েছে বলে দুজন বেজায় খুশি। গেট পেরিয়ে ঢুকেছে অনেক সময়, বাকি আরও কিছুটা ট্রাফিকের কথা চিন্তা করে সময়ের আগেই বেরিয়েছে ওরা। নেহা গেটের এক পাশে তাকিয়ে দেখলো মিহির দাঁড়িয়ে। বৃষ্টি এখনো তাকে দেখতে পায়নি। নেহা বৃষ্টিকে খোঁচা মেরে বলল, দেখো দেখো বৃষ্টি, তোমার প্রেমিক সাহেব চলে এসেছে। তোমার পরীক্ষা তো এবার ঝাক্কাস হবে। বৃষ্টি মুখ ভোতা করে বলল। ভাইয়া ওয়াস। বৃষ্টির মুখ থেকে কথা কেড়ে নিয়ে নেহা বলল, মিহির ভাইয়ের তো প্রেমিকা আছে, তাই সে এসেছে। তোর ভাইয়ের এখানে কে আছে যার জন্য সে আসবে? নেহা বৃষ্টিকে মিহিরের সাথে কথা বলার জন্য ছেড়ে সামনে যাবে ভাবে, তখন শক্তপোক্ত কিছু একটার সাথে গিয়ে ধাক্কা খায়। নেহা নিজে না ঘুষিয়ে অনবরত কোন খাম্বা চলে আসলো সামনে। পরীক্ষার আগে মেজাজটাই দিল খারাপ করে, নাকটা মনে হয় ভেঙে গেছে এবারে। নেহার বিরক্ততে কুঁচকে যাওয়া মুখশ্রী একবার দেখলো কেউ খুব মনোযোগ দিয়ে। নেহা নাক ঘষা বাদ দিয়ে সামনে থাকা মানুষটাকে দু চার কথা বলার জন্য মুখ খুলো। নেহা হাঁ হয়ে তাকিয়ে আছে, কিছু বলতে যেন ভুলে বসেছে। নিখিল পকেটে দু হাত গুঁজে দাঁড়িয়ে আছে, নেহার দিকে তাকিয়ে চমৎকার হাসল। বৃষ্টিকে করা তোর প্রশ্নটার উত্তর আমি দিয়ে দিচ্ছি তোকে নেহা। মিহিরের এখানে প্রেমিকা আছে আর আমার আছে বউ। নেহা চমকালো, থমকালো। নিখিল তাকে বউ বলে সম্বোধন করলো। নেহা ভেবেই নিয়েছে নিখিল তাকে এতদিন ইগনোর করেছে, এখন সে আর এই ছেলেকে এত সহজে পাত্তা দিবে না। নেহা ওসব কথা ভুলে চট করে বলল, আপনার বউয়ের কাছে আসেন, না হয় পরনারীর কাছে আসেন, তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। আপনি বারবার আমার নাকের উপর হামলা চালাচ্ছেন কেন, ওইটা আগে বলুন। সাব্বির সরু চোখে তাকালো। এতক্ষণ প্রেমিক যুগলদের প্রাইভেসি দিতে কিছুটা দৌড়ে দাঁড়িয়েছিল ওরা। সাব্বির জেরিন হাত টেনে এনে বলল, জেরিন বোন জলদি চল, রহস্যের গন্ধ পাচ্ছি। জেরিনের মতামত নেওয়ার প্রয়োজন সাব্বিরের কোনো কালেই পড়ে না, সে টেনে হিঁচড়ে নিয়েই আছে। মুখে বলে এটা নাকি ফর্মালিটি, তাই একবার বলেছে। মিহিরের সাথে কথা রেখে বৃষ্টি এদিকে তাকালো। মিহিরও সবার উৎসুক দৃষ্টির তোপের মুখে নিখিল। মিহি সন্দিহান কণ্ঠে প্রশ্ন করল, কি করেছে এই গাধাটা? নেহার জবাব সোজা সাপটা জবাব। আর বলবেন না মিহির ভাইয়া, উনি একটা ডাকাত। রাত দুপুরে রুমে ঢুকে আমার নাকে হামলা চালিয়েছিল। তার ওপর আবার এখন পারলে আমার নাকটা ভেঙে হাতে ধরিয়ে দেয়। এত কিসের শত্রুতা আমার নাকের ওপর ওনার? নিখিল ভরকালো। তার মানে নেহা তখন সজাগ ছিল? নিখিল সরু চোখে তাকিয়ে প্রশ্ন করল, তার মানে তুই রাতের বেলা সজাগ ছিলি ওই দিন? না, কিন্তু একটা আলুর বস্তা যদি কোনো মানুষের ওপর এসে পড়ে তো সজাগ হওয়াটা স্বাভাবিক। নিখিল চোখ রাঙানি দিয়ে বলল, তুই আমাকে আলুর বস্তা বলছিস? নেহা তোকে আমি। নিখিল ধরার আগে নেহা কেটে পড়েছে, সাথে বৃষ্টিও গেল। গেট পেরিয়ে ভেতরে ঢুকে গেল ওরা। মিহির চেপে ধরেছে নিখিলকে। শালা ডুবে ডুবে জল খাচ্ছে, তাকে কিচ্ছু জানাবে না। নিখিল ভাবলেশীনভাবে চুপ রইল। এদিকে সাব্বির জেরিন মিহির মিলে বকবক করছে। নেহার পরীক্ষা শেষ হয়েছে দীর্ঘ 1.5 মাস পর। এর মধ্যে পড়াশোনার প্র্যাকটিক্যালের খাতা লিখতে লিখতে জীবনের 12টা বেজে গেছে দুইজনের। আজ থেকে শান্তি বলে শান্তি। নেহা তো খুশিতে 2-4টা লাভ দিয়ে নিয়েছে। প্র্যাকটিক্যাল পরীক্ষা আর শেষ। কেন্দ্রটা ওদের কলেজের পরের কলেজে পড়েছে, বাড়ি থেকেও কাছে, তাই কেউ নিতে আসার কথা না। নেহা বৃষ্টি তাই কথা বলতে বলতে আসছে। নেহা কৌতুক সুরে বলছে, কি বলবো তোকে, ওই ছেলেটা তো পুরো কার্টুনের মতো দেখতে। কি যেন বলছিল বারবার আমার বাবা, কিন্তু শহরের মেয়র আমার সাথে ভাব নিও না। শালা ব্যাঙের মাথা, তোর দিক তাকাইবো কোন মাইয়া, যেই না আমার চেহারা নাম রাখছে পাবে থুরি থুরি টিয়ারা। নেহা কিলকিলিয়ে হাসছে। বৃষ্টিও তার সাথে তাল মিলিয়েছে। বৃষ্টি এবার হাসতে হাসতে বলল, ভাইয়া যদি জানে ওই ছেলে তোকে প্রপোজ করেছে, ভাব তখন কি হবে? তোর ভাইয়ের আবার কি হবে? আমি তো রাজি হয়ে যাইনি, আর তোর ভাই নিজস্ব প্রেমিকা রেখে আমার ব্যাপারে এত নাক গলাতে যাবে কেন? আই থিঙ্ক ভাইয়া তোকে ভালোবাসে। মাথা খারাপ তোর? অতিরিক্ত গরমে তুই পাগলের প্রলাপ বকছিস বোন। দুনিয়া উল্টাইয়া পাল্টাইয়া যাইব। আচ্ছা ধরলাম তোর কথা সত্যি, কিন্তু কোন ভিত্তিতে এই কথা বলছিস তুই?
ওই দিন তুই অসুস্থ হওয়ার পর ভাইয়া প্রায় উন্মাদ হয়ে গেছিল। ভাইয়ার কি বেহাল দশা হয়েছে তা শুধু আমরা জানি। তয়াকে এমন মার মেরেছে, ওই মেয়ে যাওয়ার আগে মায়ের পা ধরে বসেছিল কতক্ষণ। দাদির সাথেও তো কথা বলা বন্ধ করে দিয়েছে। হসপিটালে তোর জ্ঞান ফিরছে না দেখে ডাক্তারকে পিটাতে গিয়েছিল। আর তয়াকে বারবার চিৎকার করে বলছিল, তুই ভাইয়ার জীবনে প্রথম ও শেষ নারী, আর কেউ কোনোদিন আসবে না, আসতে পারে না। নিখিল শুধু নেহার। নেহা হাঁটা বন্ধ করে রাস্তায় দাঁড়িয়ে পড়েছে। ওর মনে হলো শুনতে কোথাও ভুল হচ্ছে। নিখিল ভাই এসব বলছে, ওর জন্য এত উতলা, তাহলে সুস্থ হওয়ার পর একদিনও সামনে আসলো না কেন? এত দূরত্ব কেন রেখেছে? নেহা চেঁচিয়ে বলে উঠল, কি বললি তুই? বৃষ্টি জানে নেহার এমন করাটা স্বাভাবিক। মেয়েটা 4 বছর ধরে ভালোবাসে তার ভাইকে। জীবনের প্রথম বসন্তই এসেছিল নিখিলের অদৃশ্য হাত ধরে। তারপর থেকে একটু একটু করে ভালোবাসা জমিয়েছে, অনেক অনেক রঙিন স্বপ্ন জমিয়েছে। ভালোবাসা কত সুন্দর নেহার থেকে শিখেছে বৃষ্টি। মেয়েটার গোপন করার অগাধ ক্ষমতা আছে। না হয় তার এত বুঝতার ভাই এই নিখুঁত ভালোবাসা টের পেয়ে যেত খুব সহজে। নেহার প্রতিটা অনুভূতির সাক্ষী বৃষ্টি। ভালোবাসার মানুষটা যখন নিজেকে ভালোবাসে এটা জানার পর কোনো সুস্থ স্বাভাবিক মানুষ তো স্থির থাকতে পারে না। নেহা তবদা খেয়ে গেছে। তার মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না। মনে হচ্ছে অধিক সুখে আনন্দে আজ সে পাগল হয়ে যাবে। প্রজাপতির মতো নেচে উঠল তনুমন। মেয়েটা খুশিতে কেঁদে দিয়েছে। বৃষ্টি আজ তাকে থামালো না। সুখের যন্ত্রণা মানুষের জীবনে কম আসে। সে যন্ত্রণায় নিজেকে পুড়িয়ে যেন তীব্র সুখ পাওয়া যায়। মন গালিচায় কেউ উড়ে উড়ে বলে বেড়ায় তারা পেয়েছে, খুঁজে পেয়েছে কোনো স্বর্গ সুখ। নেহা চোখের জল মুছে নিয়ে বলল, আমি কেন বিশ্বাস করব? তোর ভাইয়ের মুখ নেই? নিজে একবার এসে বলতে পারলো না আমাকে? সবার সামনে নেচে কুদে বলার কি দরকার? যাকে বলা দরকার তাকে তো বলেনি। ভালোবাসা নিয়ে বসে থাকুক। তোর ভাইয়ের সাথে আমার আর কিচ্ছু নেই, ডিভোর্স দিয়ে দিব। শয়তানটাকে, অসভ্য লোক। এত যখন ভালোবাসা মুখে বলতে পারে না, ওনার মুখে কি কেউ কষ্টে পাটকে দিয়েছে নাকি? যত সব। নেহা খুশি, ভীষণ খুশি। তারপরও নিখিল না বলা পর্যন্ত নিখিলকে নিজে থেকে কিচ্ছু বলবে না। ব্যাটাকে এমন প্যাচে ফেলবে, না বলে কোথায় যায় তা দেখে নিবে নেহা। নেহা হনন করে হাঁটতে লাগলো। কোথা থেকে উড়ে এসে এক ছেলে ওদের দুজনের সামনে এসে দাঁড়ালো। এ তো সে মেয়র ফেওরের ছেলে পাবেল। তারা প্রায় বাড়ির সামনে চলে এসেছে। এলাকার মানুষজন দেখলে কি ভাববে? বৃষ্টি নেহা দুজন মুখ চাচাই করলো। উটকো ঝামেলাটা আসলো কেন হঠাৎ? পাবেল তার উস্কো খুস্কো চুলগুলোতে হাত চালালো। বাইকের পাশে দাঁড়িয়ে তার আর এক বন্ধু নেহার সামনে এগিয়ে দিল এক গুচ্ছ লাল কলা। নেহার নাকের ডগায় তেজ বিরক্তির সীমা আকাশ ছুঁই। এই ছেলে নির্লজ্জের মতো বারবার সামনে চলে আসো কেন? তোমাকে না করেছি না আমি একবার? কথা কানে ঢোকে না? ছেলেটা নেহার হাত চেপে ধরলো। আচমকা এরকম হওয়াতে বৃষ্টি নিজেও কিছুটা ভয় পেল। আশেপাশে সবাই তাকিয়ে আছে, কিন্তু কেউ এগিয়ে আসছে না। আজকাল এসব অহরহ হচ্ছে, লোকগুলো ভেবেই নিয়েছে প্রেমিক প্রেমিকার মামলা। আমার বাবা মেয়র, চাইলে তোকে তুলে নিয়ে যেতে পারি। তুই তা জানিস? আমার ক্ষমতা সম্পর্কে কোনো আইডিয়া আছে তোর? নেহা বিদ্রুপের সহিত হাসলো। রিনিঝিনি কণ্ঠে ঝংকার তুলে পড়ল, তোর বাপ মেয়র, কিন্তু তুই ভাবখানা এমন দেখাচ্ছিস তুই নিজে মেয়র। শালা চুনোপুটি কচু করবি তুই আমার। বৃষ্টি চেঁচিয়ে পড়ল, নেহা থাম তুই। এ পাবেল, ওর হাত ছাড়ো, না হয় বলে দিচ্ছি তোমার এই হাত আর পরের দিন খুঁজে পাবে না। নেহা একটা ঝাড়া মেরে পাবেলের থেকে হাত ছাড়িয়ে নিল। হাত উঠিয়ে চর মারতে গিয়েও থামিয়ে ফেলল। হঠাৎ করে গদগদ সুরে পড়ল, আরে পাবেল, কি করি বলো তো? ভাই, কিছু মনে করো না আমার কথায়। তোমার দেয়া ফুলগুলো তো কোনো দোষ করেনি, এগুলো আমি নিতেই পারি। তবে একটা কথা তুমি ভাবো, জোর করে কি কিছু হয়? তুমি আমাকে পছন্দ করতে পারো, আমি তো করি না। তুমি কি অন্য কাউকে পছন্দ করো? নেহা যেন প্রশ্নটায় অপেক্ষাতেই ছিল। আহা, এখন তো এই পাবেল নামক শত্রুটাকে বাসায় দাওয়াত করে খাওয়াতে ইচ্ছে করছে তার। নেহার কণ্ঠস্বর কিছুটা বাড়ল। লাজুক লাজুক ভাব ফুটিয়ে তুলল মুখে সাবলীল সহজ স্বীকারোক্তি। আমি কাউকে পছন্দ করি বললে ভুল হবে। আমি একজনকে ভালোবাসি, ভীষণ রকম ভালোবাসি। বৃষ্টির ছাটার মতো দাঁড়িয়ে দেখছে সব। নেহা এই ছাগলটার সাথে ভালো করে কথা বলছে, হঠাৎ বুঝে আসছে না তার। নেহার কথা শেষ হতেই গম্ভীর কণ্ঠ শোনা যায়, কাকে ভালোবাসিস তুই? নিখিলের কপালে ভাঁজ, কপালের দুপাশের ফুলে ফেঁপে উঠেছে। শার্টের হাতা গোটানোর মুখের হাব ভাব বলে দিচ্ছে রাগে টইটুম্বুর অবস্থা।
কালো রঙের শার্ট পরিহিত রাগান্বিত যুবকটির উপর আবারও প্রেমে পড়ল নেহা। চোখ বন্ধ করে একবার নিজের হার্টবিট শুনে নিল, মনে মনে একবার বলে নিল, আপনি এত গুড লুকিং কেন নিখিল ভাই? এই রূপের জালে আমাকে ফাঁসিয়ে দেন কেন বারবার? মন চায় তো টুপ করে গিলে ফেলি। আপনাকে রাগিয়ে দেয়া তো আজকে থেকে কেবল শুরু। ঠোঁট কামড়ে একবার হাসলো নেহা। নেহার হাসি দেখে নিখিলের মেজাজ বিগড়ে গেল। এগিয়ে আসলো আরো দু কদম। বল কাকে ভালোবাসিস? নেহা ভাবলেশীন কণ্ঠে বলল, আপনি কাকে ভালোবাসেন ওটা কখনো জানতে চেয়েছি আমি? আমারটাও বলবো না আমি। নিখিল দাঁতে দাঁত চেপে বলল, ফুলগুলো হাত থেকে ফেল বলছি। না, আপনার কথা কেন শুনবো আমি? কে হন আপনি আমার? বাড়ি এসে জানাচ্ছি। তো এখন এখান থেকে যা। নিখিলের কণ্ঠে আগুন ঝরছে যেন। নিখিল দ্বিগুণ চেঁচিয়ে বলল, বৃষ্টি, বাড়ি যা বলছি। বৃষ্টি নেহার হাত ধরে এক প্রকার দৌড় লাগালো। নেহা তো হাসতেছে, মিটি হেসেই চলেছে সে। ইস, মোক্ষম একটা কাজ করেছে আর। নেহাকে এত টেনশনে হাসতে দেখে বৃষ্টি বিরক্ত। বাড়িতে এসে ভাইয়া যে কি করবে কে জানে। তুই থামবি? ভাইয়ার সামনে এত কিছু কেন বললি? কি পরিমাণ রেগেছে? রাগাতেই বলেছি। তোর কি মনে হয় হঠাৎ করে ওই পাবনা ফেরত রোগীটার সাথে আমি এমনি এমনি ভালো করে কথা বলেছি? মোটেও না। তোর ভাইকে দেখেই তো করেছি। এবার বোঝো কেমন লাগে। ইস, ভেবেই ভালো লাগছে। আমি কাকে ভালোবাসি এটা জানতে তোর ভাই একদম চিড়ে চ্যাপ্টা হয়ে যাবে। আমিও বলবো না। দেখি কত ভালোবাসা তোমার ভাইয়ের। ভাবছি ভাইয়া পাবেলটাকে কি করে। যা খুশি করুক, পরীক্ষা শেষ, এবার চিল কর। তোর ভাইয়ের কথা একদম বলবি না, একটা জাতা। সাব্বির যেদিন রৌফ মনোযোগ দিয়ে পরীক্ষা হলে কোথায় কি ঘটছে, কোন স্যার সুন্দর, কোন ছেলে কোন মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়েছে, এসব শুনছে। নেহা হাত নাড়িয়ে নাড়িয়ে সব ব্যাখ্যা করছে। মাঝে মধ্যে বৃষ্টিও তার সাথে তাল মিলাচ্ছে। রৌফ বলে উঠল, তোমরা পরীক্ষার খাতায় লেখা বাদ দিয়ে সুন্দর স্যারকে খুঁজে বের করছো? পাশ করতে পারবে তো নাকি? আমি তো খাতা ছাড়া কিছুই দেখছি না পরীক্ষার সময়। নেহা নাক ছিটকালো। রৌফ, তুই এত বিল্ডিং কেন হইলি আমার ভাই? এত এত ভালো কথায় তুই আবার পড়াশোনা পাশ ফেল ঢুকালি কেন? তোকে না আলোচনায় আনাই উচিত না। তো একটা লস্ট প্রজেক্ট। তোর দ্বারা কোনো প্রেম হবে না জীবনে। সাব্বির ভাব নিয়ে বলল, রৌফ, বড় ভাই থেকে কিছু শেখ। 22 বছরের জীবনে 25টা প্রেম আমার। জেরিন নাকচ করে বলল, ভুল কইছিস তুই। কালকে না একটা বাড়ল, মোট 26টা। শালা তুই একটা হারামি। এমনে কত লাগে তোর? আর ভালো হলো রবিবারতেও নষ্ট বানাইতে চাচ্ছিস। নেহা থামিয়ে দিয়ে বলল, থামো তো, আসল টপিকটা তো এখনো বলিই নাই। ম্যাজিস্ট্রেটটা কি জোশ ছিল কি বলবো। বৃষ্টি আপাও বলেছে হ্যান্ডসাম ছিল। সাব্বির ছিছি করে উঠল, তোরা দুইটাই না বিবাহিত? আমার এমন সুন্দর সুদর্শন ভাইরে রেখা বুইরা ম্যাজিস্ট্রেটের দিকে নজর কেমনে দিলি? রৌফ চোখ ছোট ছোট করে বলল, বিবাহিত তো শুধু নেহা আপু। বৃষ্টি আপুর জামাই কই পাইলা? নেহা কথা ঘুরাতে চট করে বলল, বড় মা কি আমাদেরকে নাস্তা দেবে না? পপকর্নটা ভেজে দাও, রৌফকে পাঠাচ্ছি, ওর কাছে দিও। রৌফা ভাই যা না, নিয়ে আয় সোনা ভাই আমার, তোকে চকলেট কিনে দিব। রৌফ বলল, না না, চকলেটে কাজ হবে না, জল রং কিনতে হবে। ওকে ওকে ডান। রৌফ উঠে যেতেই নেহা সাব্বিরের উদ্দেশ্যে বলল, দিয়েছিলে তো ফাঁসিয়ে। বৃষ্টি হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, আরে তোমরা তো জানোই না নেহাকে একজন পছন্দ করে, স্বয়ং মেয়রের ছেলে। বাবা কি প্রেম! লাল গোলাপ সহিত হাজির, দুবার প্রস্তাব দিয়েছে। সাব্বির আহাজারি করে বলল, না না, এটা হতে পারে না। নেহা বোন, তুই রাজি হয়ে যাসনি তো আবার? আমার একটা মাত্র বড় ভাইয়ের কি হবে এবার? নেহা মুখ পাকালো। জেরিন সাব্বিরের সাথে তাল মেলালো। নেহা বলে উঠল, এমন ভাব করছো যেন তোমার ভাই আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে, আমাকে না পেলে ইহ জগৎ ত্যাগ করবে। সে তো দু চোখে দেখতে পারে না আমাকে। দেখলে না অসুস্থ হয়ে মরে যাচ্ছিলাম, তবুও একবার কথা বলতে আসেনি। সাব্বির কপাল চাপড়েলো, হতাশ কণ্ঠে বলল, তোর দুঃখটা আমি বুঝতে পারছি নেহা বোন, কিন্তু বিশ্বাস কর, ভাইয়া তোর সামনে আসলে কিছু বলে না। তুই যেদিন হাত কাটছিলি সেদিন যা করেছিল কি বলবো। কি সুন্দর প্রেম নিবেদন করছিল। নেহা চোখ বড় বড় করে তাকালো। জেরিনও মাথা ঝাঁকালো, যার মানে সত্যি এসব। নেহা মন খারাপ করে বলল, তোমরা বললে আর কি হবে? কোনো দিন তো মনে হয় না স্বীকার করবে। জেরিন বলল, আমার কাছে একটা প্ল্যান আছে। তিনজন উৎসুক হলো শোনার জন্য।
নেহা, তুই বলবি তুই ভাইয়াকে ছেড়ে দিতে চাস বা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাস। ভাইয়া যেহেতু তোকে ভালোবাসে, তোকে কোনো মতেই যেতে দিবে না। আর এই কয়েকদিন তুই ভাইয়াকে এড়িয়ে চলবি, এমন ভাব তার প্রতি তোর কোনো ফিলিংসই নাই। কিন্তু একটা সমস্যা আছে, আমাদের একজন অত্যন্ত বড়দের সাহায্য নিতে হবে। তোমার পেনশনে এখনই কোমায় চলে যাচ্ছি আমি। তোমার ভাই যদি টের পায় না, সবগুলো চর আমার বেচারা গালে মারবে। সাব্বির সাহস শুকিয়ে পড়ল। আরে নেহা বোন, আমি আছি না, সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নেব। আমরা তো ভাইয়াকেই হেল্প করছি নাকি? এখন বউদের মধ্যে বড় আপু আমাদের সাহায্য করতে পারে। জেরিন বৃষ্টি সামনে চেঁচিয়ে বলে, কি আব্বু আর মানুষ পেল না? তো কি আমার বাপের কথা কইতাম? শুধু বড় আব্বু ছাড়া বাকি সব তো ভাইয়ার ভক্ত, বাকিরা বললে মানবেও না। যা তুই গিয়ে তাহলে আব্বুকে বল। আমি না, নেহা বোন বলবে। নেহার করুণ কণ্ঠ। আমাকে কেন ফাঁসাও এসবে? চল চল, এখনই ভাইয়া আসার আগে শুভ কাজ সেরে ফেলি। সবাই মিলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। শেষে নেহা। নিখিল জোরে নেহার নাম ধরে ডেকে উঠল। নেহার অন্তত আত্মা টু টু করে শুরু করেছে, যা করাতে রাস্তায় করে এসেছে। যত সাহসী হোক, কথা বলার সময় মুখ চালালেও এখন ভয় হচ্ছে। নিখিল যা রেগেছে। নেহা দাঁত বের করে মেকি হাসল। নিখিলের পেছনে মিহিরও এসেছে। সাব্বির ডেকে বলল, মিহির ভাই আসো জলদি, কথা আছে। নেহা বলল, আমিও যাব তোমাদের সাথে। নিখিল হাত থেকে ঘড়ি খুলল। নেহাকে শান্ত কণ্ঠে বলল, রুমে আয়, তোর সাথে কথা আছে আমার। নেহা জিভ দিয়ে ঠোঁট ভেজালো, কাপা কণ্ঠে জিজ্ঞেস করলো, কি কি কথা এখানেই বলুন। সাব্বির বলল, নেহা তুই কথা শেষ করে আয়, আমরা আছি। সবাই সিঁড়ি থেকে এক প্রকার রূপে গেল। নেহা অসহায় দৃষ্টিতে তাকালো। নিখিল এগিয়ে এসে নেহার হাত চেপে ধরল। কি যেন বলছিলি তুই? ম্যাজিস্ট্রেট সুন্দর, পাবেল তোমার দেওয়া ফুলগুলো সুন্দর। চল আজ তোকে আমি এর থেকেও বেশি সুন্দর জিনিস দেখাচ্ছি। না, আমি দেখতে চাই না, হাত ছাড়ুন আমার। নিখিল নিজের সাথে নেহাকে রুমে নিয়ে ঠাস করে দরজা বন্ধ করে দিল। নেহা ভয় পাচ্ছে, কিন্তু ভাব নিয়ে বলল, দরজা বন্ধ করেছেন কেন? আমাকে টেনে টুনে আনার কি মতলব? নিখিল শার্টের বোতাম দুইটা খুলল, ওয়ালেট বের করে টেবিলের উপর রাখলো। নিখিল এবার সরু দৃষ্টিতে নেহার দিকে তাকালো। নেহাকে পুরোপুরি একবার পা থেকে মাথা পর্যন্ত দেখলো। নেহার অস্বস্তি হচ্ছে। নিখিল এবার নেহার দিকে এগোতে থাকে। নেহার ছুকছুক মন কিভাবে পালাবে ওটা ভাবতে ব্যস্ত। নিখিলকে এভাবে নিজের দিকে অগ্রসর হতে দেখে নিজে থেকেই তার পা পেছাতে থাকলো। আশ্চর্য তো, নেহা আবারও চোরা চোখে তাকাচ্ছে। নিখিল এক মনে নেহার দিকে তাকে। নেহা ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, নিখিল ভাই কি দেখাবেন দেখিয়ে দিন, আমি চলে যাব এখান থেকে। নেহার পিঠ ঠেকলো দেয়ালের পেছনে। আর জায়গা নেই। নেহার ভিতরে ভিতরে প্রচুর ভয়, বারবার হাত কচলাচ্ছে। নিখিল নেহার সামনে এসে দাঁড়ালো। দেয়ালে দু হাত রেখে নেহার দিকে ঝুঁকে পড়ল। এবার বল, কি যেন বলছিলি তুই? তুই আমার কথা কেন শুনবি? আমি কে হই তোর? নেহা এদিক ওদিক তাকালো। হার্টের অবস্থা বেচায় খারাপ। বেচারা লাফাতে লাফাতে কখন জানি টুপ করে বেরিয়ে আসে। নেহা মনে মনে বলল, আল্লাহ এবারের মতো বাঁচিয়ে দাও। নিখিলের গম্ভীর কণ্ঠ, আমি তোর কে তুই সত্যি জানিস না? কথার থেকে কাজে বুঝিয়ে দেওয়াটা মনে হয় বেশি কার্যকর, তাই না নেহা? নেহা নিখিলের দিকে তাকালো। নিখিল নিজের ঠোঁট কামড়ে ধরে আছে। ঠোঁটের কোণে মৃদু হাসি, চোখ দুটিও হাসছে তার। ভীষণ রকম সুন্দর লাগছে দেখতে। শার্টের বোতাম খোলা, যেন কারো তিজোরির দরজা হাট করে খুলে রেখেছে কেউ। বেহায়ার মতো ওদিকে তাকিয়ে চোখ বন্ধ করে ফেললো নেহা। নিখিলের হাসি ঠোঁটে প্রসারিত হলো। নিখিল নেহার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুই দেখতে এত মারাত্মক কেন? পিওর হোয়াইট চকলেটের মতো। একটু টেস্ট করতে দিবি? নেহা চোখ খুলে ফেললো সাথে সাথে। নিঃশ্বাস দ্রুত পড়া শুরু হয়েছে। এবার জামার দুই অংশ চেপে ধরে রেখেছে। এখান থেকে না পালালে তার মৃত্যু নিশ্চিত। নিখিল ভাই এমন লাগামহীন কথা বলবে কে জানতো? তাহলে আসার আগেই পালিয়ে যেত। নেহার কোনো সারা শব্দ নেই। নিখিল নেহার মুখের কাছে চোখের পলক পড়ছে ঘন ঘন। নিখিলের দিকে তাকাতেও পারছে না নেহা। নিখিল এক হাতে নেহার মাথা গলিয়ে রাখতেই নেহা এবার কেঁদে দিবে এমন অবস্থা। কাঁপা কণ্ঠে বলে উঠল, প্লিজ নিখিল ভাই দূরে সরুন। নিখিল দূরে সরাতে দূর আরও কাছে আসলো।
তার দৃষ্টি নেহার পাতলা গড়নের মোহনীয় ঠোঁটে। নেহা পরপর 2 বার ঢোক গেল। নিখিল ঠোঁট এগিয়ে দিতেই নেহার চোখ বন্ধ করে ফেলল। নেহার মনে হলো ওর সব শক্তি লোপ পেয়েছে। নিখিলকে সরানোর জন্য হাত ওঠানোর মতো শক্তি খুঁজে পাচ্ছে না। নিখিল নেহা টিরবির করে কাঁপতে থাকা ঠোঁট ছুঁয়ে না দিতে পারার আফসোস হলো। ঠোঁট ছেড়ে মুখ গুজে দিল গলায়। নেহার শরীর মুহূর্তেই কেঁপে উঠল। ইলেকট্রিক শক খাওয়ার মতো অবস্থা। নিখিল মুখ গুজে দিয়ে ক্ষান্ত হয়নি। একটা ছোটোখাটো কামড় বসিয়েছে নেহার গলায়। নেহার ঠোঁট কামড়ে ধরেছে। নিজের ব্যথা পেলেও আওয়াজ করল না একদম। নিখিলের অশান্ত কণ্ঠ, এটা তোর তখনকার করা প্রশ্নের উত্তর? বুঝতে পেরেছিস আমি তোর কে? নেহা যেন সাহস পেয়ে বসল হঠাৎ। না, বুঝিনি। মুখ নেই, আপনার মুখ দিয়ে বলুন। নিখিল পরপর কয়েকটা চুমু বসিয়েছে নেহার ঘাড়ে গলায়। নেহার বেহাল অবস্থা, তবু একবারের জন্য নিখিলকে আঁকড়ে ধরছে না সে, আর না ছাড়িয়ে নিচ্ছে নিজেকে। নিখিল নেহাকে টেনে নিজের সাথে মিশিয়ে নিল। এবার কানের কাছে মুখ ঠেকিয়ে ফিসফিস নেশা ভরা কণ্ঠে বলল, একটা মেয়ে নিজেকে ছোঁয়ার অধিকার স্বেচ্ছায় শুধু তার স্বামীকেই দেয়। আমি যদি তোর কিছু নাই হতাম, তুই নিজে আমাকে দূরে সরিয়ে দিতি, কোষে 2-4টা চড় লাগাতি, কিন্তু তুই করিসনি। তুই নিজেকে ছাড়িয়েও নিতে চাসনি। তার মানে তুই নিজেও জানিস আমি কে তোর। নিখিলের রুমে দরজায় কান পেতেছে সাব্বির, বৃষ্টি, মিহির, জেরিন দাঁড়িয়ে আছে দরজার সামনে। সাব্বির কান খাড়া করে শোনার বৃথা চেষ্টা চালাচ্ছে, কিন্তু না, ভিতর থেকে কোনো আওয়াজ শুনতে পাচ্ছে না। এত সময় ধরে কি কথা বলছে নিখিল? সাব্বিরে অধৈর্য কণ্ঠ, পুলিশকে কল লাগা জেরিন বোন। নেহাকে নিশ্চয় খুন করে গুম করে দিয়েছে নিখিল ভাই। জেরিন সহসা একটা মেরে দিয়েছে সাব্বিরের মাথায়। সেটা এত আজগুবি কথা বলে না মাঝে মধ্যে। মিহির দরজায় ধাক্কা দিতে থাকলো। এবার শালা একা একা প্রেম করছিস, আমরা সবাই সিঙ্গেল, ভুলে যাবি না একদম। আমরা যেহেতু পারছি না, তোরও কোনো রাইট নাই বউনের দরজা বন্ধ করে থাকার। বের হ বলছি। মেরে দরজায় ধাক্কানোর মাঝেই দরজা খুলে গেল। নিখিল দরজা খুলতেই নেহা নিখিলের হাতের নিচ দিয়ে বের হয়ে এক দৌড় লাগিয়েছে। সাপি, জেরিন, বৃষ্টি মুখ চাচাই করল। মিহি দরজা ঠেলে ভিতরে গেল, সাথে গেল নিখিল। সাব্বি, বৃষ্টি, জেরিন ছুটল নেহার কাছে। ভাইয়ের থেকে জানার মতো দুঃসাহস এখনও একটারও জন্মায়নি। একদম হুমড়ি খেয়ে পড়েছে। নেহার রুমে 3 জন। জেরিন 2 হাতে বুক গুঁজে নেহাকে পুরোপুরি স্ক্যান করছে। বৃষ্টি পাশে গিয়ে বসলো। সাপির আয়েসি ভঙ্গিতে বসলো চেয়ারে। বৃষ্টি জিজ্ঞেস করলো, কি করছিলি ভাইয়ার রুমে? ভাইয়া তোকে নিয়ে গিয়ে মাইকটাই দেয়নি তো আবার? নেহা সবার দিকে একবার তাকিয়ে বলল, মারবে কেন? এমনি কথা বলতে ডেকেছিল। জেরিন নেহার মুখ উঁচিয়ে নিজের দিকে করে বলল, এই আমি তোর বড় না? মিথ্যা বলে যে ধরা পড়বি, যেন বলছিস কেন? নেহা এবার বিরক্ত হয়ে পড়ল। রোম্যান্স করছিলাম। এবার শেষ হয়েছে তোমাদের প্রশ্ন করা? সাব্বির, জেরিন চোখ ছোট ছোট করে তাকালো। সাব্বির অবিশ্বাস্য কণ্ঠে বলল, নিখিল ভাই, আর রোম্যান্স? প্লিজ নেহা বোন, সত্যি কথাটা বল, কয়টা চর খেয়েছিস? আমি তোর চর খাওয়ার লিস্ট বানাচ্ছি, গিনিস বুকে নাম লিখাবো বলে। এই এখনই রোম্যান্স করলে কেমনে হবে? আমার চরের রেকর্ডটা করা হবে না তাইলে? নেহা কপাল চাপড়ালো। মিথ্যেটাও বিশ্বাস করলো না, এখন সত্যিটাও কি নাকি মুসিবত। জেরিন সাব্বিরের সাথে তাল মিলিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আমার ভাই যা নিরামিষ, ওইসব ওর দ্বারা হবে না। তুই ঝেড়ে কাস তো বাপু, সত্যি কাহিনী ক। বৃষ্টি চুপচাপ নেহাকে পর্যবেক্ষণ করছিল। কিছুক্ষণ পর মিটমিটিয়ে হাসা শুরু করেছে। তা দেখে জেরিন, সাব্বির 2 জন সন্দিহান দৃষ্টিতে তাকালো। সাব্বির বলল, এই তোর আবার কি হলো রে বৃষ্টি? নেহা সত্যি কথাই বলেছে। তুই কিভাবে বুঝলি? চিহ্ন সাথে করে নিয়ে এসেছে তো। জেরিন হঠাৎ করে তাকালো নেহার গলার দিকে। ফর্সা ত্বকে লাল দাগটা স্পর্শ। নেহার ওড়নাটা জড়ানো হলেও গলার উপরের অংশের দিকটা ঢাকতে পারেনি। জেরিন তো চিৎকার করে পড়ল, এই সাব্বির, আমার চিমটি কাট জলদি। ইয়া মাবুদ, কত কিছু যে আরো দেখতে হবে। সাব্বির বলল, নেহা বোন, তুই এটা কোনো কাজ করলি? তোর একমাত্র বড় ভাই এখনো সিঙ্গেল, আর তুই? মানা যায় না এসব। কি কষ্ট, পুরোই কষ্টের কথা বালিশ। কিন্তু তুই আমাদেরকে আসবি বলে গিয়ে প্রেম করা শুরু করে দিলি। প্ল্যানটা অর্ধেক রাস্তায় পড়ে আছে। বড় অব্বুর কাছে যেতে হবে। মিহির ভাইয়া নিখিল ভাইয়াকে আটকে রাখবে। এই সুযোগে আমাদের কাজটা আমাদের করে ফেলতে হবে। নেহাকে টেনে নিয়ে গেল ওরা। শাহ আলম চৌধুরী রুমের বাইরে পায়চারি করছে, কিন্তু ভিতরে ঢুকছে না কেউ। শাহ আলম চৌধুরী নরম মানুষ, তার সাথে সবারই ভাব আছে, কিন্তু আজকের টপিকটাই কেমন কেমন টাইপের।
তার উপর ওনার নিজের ছেলের বিপক্ষে তাকে মানাতে এসেছে। বৃষ্টি নেহাকে ঠেলে ভিতরে ঢুকিয়ে দেয়। শাহ আলম চৌধুরী চমকায় হঠাৎ। নেহা গড়িমসি করে বলে, বড় আব্বু আসসালামু আলাইকুম। সাব্বির বাহির থেকে মিনমিন করে বলল, ওরে ভদ্রলোক, সালাম দিচ্ছে দেখো। শ্বশুর পাঠানোর নিনজা টেকনিক কেউ এর থেকে শিখো। জেরিন সাব্বিরের মুখ চেপে ধরেছে। বৃষ্টি মুখ বাঁকিয়ে বলল, কি শুরু করলে তোমরা? মা বা ছোট মা কেউ আসলে এদিকে সব একদম ঘেটে ঘ হয়ে যাবে, সাবধান। শাহ আলম চৌধুরী দেখলেন নেহা বারবার হাত কচলাচ্ছে। তিনি অভয় নিয়ে বললেন, কিছু বলবি তুই মা? নেহা অধৈর্য কণ্ঠে বলল, হ্যাঁ হ্যাঁ বড় আব্বু, কিন্তু আগে তুমি কথা দাও আমাদের কথা শুনে রাগ করবে না। আমাদের মানে সবগুলো বাদর আছে নাকি সাথে? দাঁত কেলিয়ে ভেতরে ঢুকলো তিনজন। সাব্বির পুরো কাহিনী বুঝিয়ে বলল শাহ আলম চৌধুরীকে। শাহ আলম চৌধুরী এইসব ছেলে মানুষতে যোগ দিতে চাইল না, কিন্তু তেঁদর ছেলেটাকে একটা শিক্ষা দিতে এসব বাচ্চা মেয়েতে সায় দিবে ভাবল। শাহ আলম চৌধুরী গম্ভীর কণ্ঠে শুনে চারজনই চিন্তায় পড়ল, যদি রাজি না হয়। শাহ আলম চৌধুরী হেসে পড়লেন, রাজি আমি, কাল থেকে এই মিশন শুরু তাহলে, এই বলে হাত বাড়ালেন তিনি। চারজন খুশিতে গদগদ হয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। শেষে হাত মিলিয়ে নিল। যেভাবেই হোক নিখিলের মুখ থেকে বের করতে হবে সে নেহাকে ভালোবাসে। প্রপোজ না করা পর্যন্ত নেহা নিখিলকে পাত্তা দিবে না, কঠোর হতে হবে, এটাই সবার নীতি। সকালবেলাতে বাইরে হাঁটতে যান শাহ আলম চৌধুরী। আজও ব্যতিক্রম হয়নি, তবে আজ তিনি ফিরেছেন বেশ দেরি করে। টেবিলে বসে একটু একটু করে খাচ্ছে নেহা। বৃষ্টি, রৌফ, জেরিন এসেছে সবে, সেও প্লেট উল্টে পরোটা তুলে নিল। সাব্বির এসে ছিনিয়ে নিল তার প্লেট। খেতে খেতে বলল, তোর হাতের ছোঁয়া লেখে জেরিন বোন, কি বলবো, পরোটার টেস্ট 6 গুণ বৃদ্ধি পেয়েছে। তোর জামাই তো তোকে মাথায় তুলে আশ্বাস দিবে খুশিতে। কথা শুনে হু হা করে হাসি দিল বাকিরা। নিখিল বসে আছে সোফায়। অফিসের জন্য তৈরি হয়ে নেমেছে সে। শাহিদুল চৌধুরী, মাহফুজ চৌধুরী আসলেই সে টেবিলে আসবে। সেতারা বেগমের খাবার রুমে দিতে গেলেন সাহারা বেগম। সবগুলোকে হাসতে দেখে কড়া আদেশ ছুঁড়ে গেলেন, এখন খাওয়ার সময়, এত কথা কিসের তোদের? গলায় খাবার আটকে যাবে, কথা কম বল, খাবার শেষ কর সবগুলোতে। শাহ আলম চৌধুরী বাসায় ঢুকলেন থমথমি মুখ নিয়ে। সবাই মুখ চাচাই করলো। তাদের প্ল্যান শুরু করার কথা আজকে খাবার টেবিল থেকেই। শাহ আলম চৌধুরী ছেলের দিকে তাকিয়ে বিরক্তিকর সুরে পড়ল, রাস্তাঘাটে আজকাল মাস্তানি শুরু করে দিয়েছো দেখছি। তখন ড্রয়িং রুমে আসলো শাহিদুল চৌধুরী আর মাহফুজ চৌধুরী। বড় ভাইয়ের কথা শুনে এগোলেন সেদিকে। নিখিলের মাঝে কোনো ভাবান্তর নেই। সে এক মনে এখনও খবরের কাগজের দিকে তাকে বিরক্তির সীমা এবার বাড়ল। শাহ আলম চৌধুরীর ছেলেকে তাকে পাত্তা দিচ্ছে না একদম। শাহ আলম চেঁচিয়ে পড়লেন, কি হলো, কথা শুনতে পাচ্ছ না তুমি? নিখিল ভ্রুকুচকে তাকালো এবার। শহীদুল ভাইকে থামিয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে, সকাল সকাল এত রেগেছেন কেন তিনি? শাহ আলমের রাগী কণ্ঠ, তোর আদরের ভাইপো মেয়রের ছেলের হাত ভেঙে তাকে হসপিটালে এডমিট করে দিয়ে এসেছে নিজ দায়িত্বে। কমিশনার সাহেবের কাছে কথা তুলেছেন মেয়র সাহেব, তিনি আসবেন বাড়িতে। এবার বলে দিচ্ছি, একে আমি বাঁচাতে পারবো না, যা খুশি হোক নিয়ে যাক ধরে পুলিশ। নিখিল উঠে দাঁড়িয়ে বলল, আসতে দাও কমিশনারকে, তিনি না আসলে আমিই যেতাম। খাবার টেবিলে সব ভাই বোনরা হাঁ করে কথা শুনছে। বৃষ্টি ফিসফিস করে বলল, ভাইয়া তো দেখছি একদম ফাটিয়ে দিয়েছে রে বন্ধু। নেহা গুঁতো মারল বৃষ্টিকে। নিখিলের সরু দৃষ্টি নেহার উপর। নেহা দাঁত বের করে কোনো রকম পানির গ্লাস হাতে তুলে নিল। এই ছেলের দিক এখন ভুলেও তাকানো যাবে না। আওয়াজ শুনে ছুটে এসেছে গৃহিণীরা। মাহফুজ চৌধুরী কৌতূহল হয়ে জিজ্ঞেস করল, এমনটা কেন করেছিস নিখিল? আমার বউয়ের হাত ধরেছিল রাস্কেলটা, ওকে যে জানে মেরে দেয়নি, এটা ওর ভাগ্য। নিখিলের কথা শেষ হওয়ার আগেই মুখে পানি নিয়ে কেসে উঠল নেহা। বেচারি চোখ উল্টে আসার উপক্রম। হামিদা বেগম এগিয়ে এসে পিঠে হাত বুলালে। তার ব্যস্ত কণ্ঠ, সাবধানে খাবি তো। নেহা একবার তাকালেও নিখিলের দিকে। ওর কাশির চোটে চোখ দিয়ে পানি চলে এসেছে, নাক মুখ লাল হয়ে গেছে। নিখিল নেহার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসলো। নেহা চোখ নামিয়ে ফেলল। আজকের মতো আর ওরকম পরিবেশ নেই, নিজেদের প্ল্যান স্থগিত করেছে ওরা। নিখিল হনহন করে চলে গেল না খেয়ে। হামিদা বেগম ডাকলেন কিন্তু শুনলে না। বাকিরা টেবিলে বসলো এসে। ছোটরা কোনো রকম খেয়ে ভাগলো। জেরিন সাব্বির ভার্সিটিতে চলে গেল। বড় আব্বু রাগ শান্ত হলে কাল সকালে আবার নিজেদের কাজ করবে তারা। বেশ অলস সময় কাটছে নেহা আর বৃষ্টি।
দুজন মিলে কথা বলছে। ছাদের একপাশে দাঁড়িয়ে ভাবছি একটু বের হবে বাইরে হাঁটার জন্য। আজ আবহাওয়া ভীষণ ভালো, ফুরফুরে বাতাস ছড়িয়েছে। ছাদের একপাশে ফুলের গাছ লাগানো, গোলাপ গন্ধরাজ ঘ্রাণ মিশে এক মিষ্টি সুবাস ছড়িয়েছে। চোখ বন্ধ করে শ্বাস টানল নেহা। ফুরফুরে মেজাজ তার খুব জানতে ইচ্ছে করছে নিখিল আর সারাদিন খেয়েছে কিনা। সকাল সকাল তো ভাব নিয়ে বেরিয়েছে এই ছেলে। বিকেল 3টা বাজতে চলল। বৃষ্টির ফোন বেজে উঠল শব্দ করে। মিহির নামটা জল করে উঠল স্ক্রিনে। বৃষ্টির মুখে হাত জুড়ে হাসি, যা মুগ্ধনয়নে দেখল নেহা। দোয়া করে ফেলল ফটাফট যাতে সারা জীবন এমনভাবেই হাসি খুশি থাকে মেয়েটা। মিহির ভাই সত্যি অমায়িক মানুষ। হঠাৎ নেহার মন খারাপ হলো। নিখিল ভাই কেন তাকে একবার ফোন করে না? কাজের ফাঁকে জানতে চায় না সে কি করছে? সারাদিন কি মানুষটা তার কথা একবারও মনে পড়ে না? এত কাজ করা লাগবে কেন তার? বিষণ্ণ মনে তাকালো লম্বা ডালপালা ছড়িয়ে দেওয়া গাছটার দিকে। ফোন হাতে তুলে নিল, কিন্তু ফোন দেয়া হয়ে ওঠে না। আর কোথায় যেন একটা অদৃশ্য দেয়াল রয়ে গেছে তাদের মধ্যে। বৃষ্টি এসে হঠাৎ নেহার হাতে ফোন গুঁজে দিয়ে বলল, কথা বল। নেহা ভ্রুকুঁচকে বলল, মিহির ভাইয়ের সাথে আমি কি কথা বলবো? বৃষ্টি ফোন ধরে দিয়ে ততক্ষণে চলে গেছে। নেহা বোকার মতো তাকিয়ে থেকে ফোন কানে ধরল। নেহা কিছু বলার আগেই ওপাশে গম্ভীর পুরুষালী কণ্ঠটি ভেসে আসলো, ফোনটা কানে দিতে এত সময় লাগে তোর? নেহা চমকে উঠল। মিহির ভাইয়ের বদলে নিখিল ভাই ফোন করেছে তাকে। কথা বলবি না নাকি? কি কথা বলবো? নেহার কথা শুনে হাসলো নিখিল। সত্যি মেয়েটা আস্ত বোকা, শুধু মুখেই ফটফট করে। নিখিল চেয়ারে গাইলিয়ে চোখ বন্ধ করে বলল, যা খুশি। আপনি খেয়েছেন তো নিখিল ভাই? তা জেনে তুই কি করবি? আমার খাওয়া না খাওয়ায় তোর কি আসে যায়? নেহার রাগ লাগলো ফোন দিয়ে। এগুলো কেমন কথা? সব কথার উত্তর দিতে গিয়ে পেঁচানো লাগবে কেন এত? কিছু না। ফোন দিয়েছিলেন কেন আপনি আমাকে? আমার প্রতি হঠাৎ এত দরদ উঠলো কেন? ফোন দিয়েছেন তো মনে হয় ভুল করে। মিহির ভাই আপনাকে জোর করে মোবাইল ধরিয়ে দিয়েছে, না হয়তো জীবনেও ফোন করতেন না আমাকে। নেহা ফট করে কল কেটে দিয়ে হনহন করে নিচে চলে গেল। বিড়বিড় করে বলল, অসহ্য লোক। নেহা বৃষ্টির হাতে ফোন ধরিয়ে দিয়ে বলল, তাড়াতাড়ি রেডি হ, শাড়ি পরবি বুঝলি? আজকে মন ইচ্ছা মতো ঘুরবো রিক্সায় করে। তোর ভাই দিয়েছে মেজাজটা বিগড়ে। আর কোনো দিন যদি এর হয়ে ফোন আমাকে দিতে আসিস তো বেশি ভালো হবে না বলে দিলাম। বেচারি বৃষ্টি হাঁ হয়ে কথাগুলো শুনে নিল। কি থেকে কি হলো? মিহির নিখিলকে 2-4টা ঘুষে দিয়েছে। ইতিমধ্যে এই শালাকে দিয়ে জীবনে প্রেম হবে না, একটুও রসকস নেই। কি বললো মেয়েটাকে? তুই জেনে কি করবি? তা না সুন্দর করে বলতো খেয়েছি। তুমি খেয়েছো? কপাল করে এমন বন্ধু জুটিয়েছে। নেহার জন্য 10 বস্তা আফসোস ছেড়ে রুম থেকে বেরোলো সে। নিখিল ভাবলে সিন ভাবে কাজে মন দিল। বৃষ্টি রেডি হয়ে এসে দাঁড়ালো নেহার রুমের সামনে। নেহা বড় হওয়ার পর শাড়ি পরেছে কিনা সন্দেহ, তবে মেয়েটার ভীষণ পছন্দ। শাড়ি কিনে রেখেছে, না হয় বড়রা কেউ না কেউ গিফট করেছে। আলমারি বড় অংশ জুড়ে শুধু শাড়ি। বিয়ের দিন শাড়ি পরিয়েছিল ওকে, ধরে বেঁধে ছোট মা। নিজেও পারে টুকটাক। বৃষ্টি দরজা ঠেলে ঢুকলো ভেতরে। নেহা শাড়ির কুঁচি ধরে রেখেছে, ঠিক করতে ব্যস্ত। বৃষ্টি নিচে ঝুঁকে বসে পড়ল, কুঁচিতে হাত রেখে বলল, দে আমি করে দিচ্ছি। শাড়ি পরতে গিয়ে মেয়েটা পুরো ঘেমে গেছে। নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমেছে। নেহার সাজ বলতে শুধু হালকা রঙের একটা লিপস্টিক দিয়েছে আর একটু আইলাইনার। কাজল পরতে গিয়ে কেঁদে কেটে ভাসিয়ে দেয়, তাই আর পড়ার ইচ্ছে জাগেনি। বাদ দিয়েছে পুরোপুরি। চুলগুলো খোপা করে নিল ভালো করে। গোলাপি পাড়ের আকাশি রঙা শাড়ি। বৃষ্টি উঠে দাঁড়িয়েই প্রথমে মাসাল্লা বলে নিয়েছে, পরে শাড়ির দিকে তাকিয়ে বলল, কি রে, এই শাড়ি কবে পেলি? আমাকে দেখালি না তো। ভাইয়া দিয়েছে নাকি? নেহা যেন আকাশ থেকে পড়ল, বিদ্রুপের সহিত বলল, ছি ছি, বৃষ্টি নিজের ভাইকে তুই চিনতে কিভাবে ভুল করলি বোন? এই বেটা দিব শাড়ি আর মানুষ পেলি না? যদি কোনো দিন দেয় তো মনে করবি ওই দিন পৃথিবীর কোনো একদিক দিয়ে ধসে পড়ে গেছে। বড় আব্বু এবার জন্মদিনে গিফট দিয়েছিল আমায়, পড়াশোনার চক্করে তো গিফটেই খোলা হয়নি। তোর ভাই এত টাকা দিয়ে কি করে বলতো? কিপটা বেটা, সবাই জন্মদিনে গিফট দিল, আর এ কোনো দিন আমাকে একটা লজেন্সও দিল না। হতাশ, আমি হতাশ। এই জামাই নিয়ে ভবিষ্যতে আমার কি হবে? মিহির ভাই তোকে প্রেমিক হয়েও কত কিছু গিফট দিল, আর এরে দেখ, আগে তো দূর, বিয়ের পরেও দিল না, আবার নাকি ভালোবাসে। তোর ভালোবাসার খেতায় আগুন, বদলোক।
বৃষ্টি শুনল, কি বলবে এখন তার ভাইয়াটা আসলেই কেমন জানি সবাইকে এত কিছু দেয়, কিন্তু নেহার বেলায় ঘন্টা বোন হিসেবেও তো দিতে পারতো কিছু। তপ্ত শ্বাস ছাড়লো, নেহার হাত টেনে রুম থেকে বের হলো। দুজন মিলে বিদায় নিয়ে রিক্সায় উঠল। ফুরফুরে বাতাসে মন ভালো হয়ে গেল ওদের। সারা বিকাল ঘুরবে আর পাশাপাশি হাঁটছে দুজন। রাস্তার পাশে দাঁড়িয়ে চা নিল 2 কাপ। ফুটপাতের উপর অনায়াসে বসে পড়ল নেহা। রাস্তার উপর পা গলিয়ে দিয়ে চোখ বুজে চাকে অনুভব করলো যেন বৃষ্টি একপাশে দাঁড়িয়ে খাচ্ছে। পরিবেশটা সত্যি মুগ্ধকর। রাস্তায় গাড়ি চলছে কিছুক্ষণ পর পর। ব্যস্ত শহরে আজ কোলাহল কিছুটা কম। বৃষ্টি কিছুটা এগিয়ে গিয়ে দাঁড়ালো বাহারি ফুলের দোকানটায়। 2টা বেলি গাজরা কিনে নিল, সাথে কয়েকটা গোলাপ। সাদা গোলাপের মিশ্রণে ফুটন্ত গোলাপগুলো জলমল করছে। নেহা খোলা আকাশের দিকে তাকিয়ে থাকতে ব্যস্ত। টানা টানা আঁখি যুগলের মুগ্ধতা। মন আজ অতিশয় ভালো। এত এত বিস্বাদ মানুষের জীবনে, তবু এই ছোট ছোট মুহূর্তগুলো যেন থমকে দেয় সব কিছু। কখনো কখনো সব কিছুর ঊর্ধ্বে গিয়ে নিজেকে সময় দেওয়া উচিত। নিজেকে নিয়ে আমরা ভাবতেই ভুলে যাই। নিজেকে ভালোবাসা মানে স্বার্থপরতা নয়, সবাইকে ভালো রাখতে নিজেকে ভালো রাখাটা জরুরি। নেহার ঘোর কাটলো বৃষ্টি কণ্ঠে। আমার ভাই দেয়নি, তাই আমি দিলাম। নেহা তাকালো বৃষ্টি বাড়িয়ে দেওয়া হাতের দিকে। গোলাপগুলো দেখে হাসলো। হাত বাড়িয়ে নিয়ে নাকের কাছে ধরল। দীর্ঘ নিঃশ্বাস নিল। গোলাপের সবটুকু সুঘ্রাণ যেন শুষে নিল নিজের ভেতর। বৃষ্টি নেহার খোঁপায় গাজরা গুঁজে দিতে দিতে বলল, 3 মাস বিবাহিত জীবনে শুভেচ্ছা ভাবি। নেহা জোরে হেসে ফেলল এবার। 3 মাস ধরে সিঙ্গেল লাইফ বিদায় নিয়েছে আমার জীবন থেকে, কিন্তু মনে হচ্ছে আমি আজীবন সিঙ্গেলেই থাকবো। তোর ভাই যা মানুষ, এরকম জামাই থাকলে সব মেয়েই সারা জীবন বিবাহিত সিঙ্গেল থাকবে। সন্ধ্যা গোড়াতেই দুজন বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। জেরিন আর সাব্বির ভাই জানতে পারলে ওদের দুটোকে পচা নালায় চুপিয়ে দিবে। ওদেরকে রেখে একা একা ঘুরতে আসায় বাড়ির কাছে এসে ফুচকা খাওয়ার বাহানা ধরল বৃষ্টি। নেহাও নামলো ওর সাথে। এই গলির পরের গলিতেই ওদের বাসা। আজান পড়েছে ইতিমধ্যে। নেহা ঝাল খেতে পারে না, তবুও বৃষ্টিকে সঙ্গ দিতে 1 প্লেট নিল। দোকানিকে কম ঝাল দিতে বললেও নেহার মনে হলো এখানেই কৌটোর সব ঝাল দিয়ে দিয়েছে। বৃষ্টির টকের দিকে তাকিয়ে নাক মুচকালো নেহা। টকটকে লাল হয়ে আছে মরিচের গুঁড়োতে। নেহা একপাশে দাঁড়িয়ে খেতে লাগলো। অনেক কষ্টে 4টা ফুচকা খেয়েছে। বাকিটা প্লেট সহ রেখে মুখ হাঁ করে বাতাস করছে। না পাচ্ছে পানি, না কাছে মিষ্টি জাতীয় কিছু। কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে নেহার। বৃষ্টি যে খাওয়া শেষ করে আসলো নেহার কাছে। নেহা বুঝালো সে ঠিক আছে, কিন্তু ফর্সা মুখশ্রী ইতিমধ্যে টমেটো হয়ে গেছে। নেহার ফোন বেজে উঠল। হঠাৎ নাম্বার দেখার সময় নেই যেন তার কাছে। বাসায় গিয়ে পানি খেতে পারলে বাঁচে এখন। নেহা ফোন কানে ধরলো। ওপাশ থেকে নিখিলের রাগী কণ্ঠ ভেসে আসলো। কোথায় তুই? নেহার মুখ দিয়ে বেরিয়ে আসলো, ঝাল। নিখিল দ্বিগুণ চেঁচিয়ে পড়ল, তুই কোথায় ইডিয়েট? নেহা ফোন বৃষ্টির দিকে বাড়িয়ে দিল। কথা বলার মতো পরিস্থিতি তার নেই। বৃষ্টি ফোনের স্ক্রিনে খরুশ নাম লেখা দেখে ভয়ে জমে গেল। রাত হয়ে গেছে, দুজন বাসায় যায়নি, নিশ্চিত খবর পেয়ে গেছে। বৃষ্টি কাপা কণ্ঠে বলল, ভাইয়া। তোরা দুজন কোথায়? রাত হয়েছে খেয়াল নেই? ঘোড়া বের করব 2টার আমি। নেহার কি হয়েছে? কথা বলতে গিয়ে ঝাল বলল কেন? বৃষ্টি ঢোক গিল। একসাথে এত প্রশ্ন? বাসার কাছেই ভাইয়া, 1 মিনিট লাগবে। আর নেহা ফুচকা খেয়েছিল, এখন ঝাল লেগেছে। নিখিল নীরব ধমক দিল যেন বৃষ্টিকে। বৃষ্টি নেহার হাতে ফোন ধরিয়ে দিল। নেহার কাঁদো কাঁদো ফেস, বেচারি মোটেও কথা বলতে চায় না এখন। নেহা তীব্র অনীহা নিয়ে কানে ফোন ধরলো। আজকে বাসায় আসি আমি, তোকে এত ফুচকা খাওয়াবো সারা জীবনের মতো শখ ঘুচে যাবে তোর। দেখবো কত খেতে পারিস। বাড়িতে একেবারে হুড়মুড় করে ঢুকলো নেহা। শাড়ি কুঁচি ধরে লাগিয়েছে এক দৌড়। ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতলটা নিয়ে ঢক ঢক করে পানি খেতে লাগলো। কিছুটা হয়তো স্বস্তি পেয়েছে ওর মুখ। পানি খাওয়ার সময় শাড়ি ভিজে অবস্থা খারাপ, সেদিকেও খেয়াল নেই তার। ফ্রিজ খুলে ভাগ্যক্রমে আইসক্রিম পেয়ে গেল। ওইদিকে তাহমিদা বেগম বকে চলেছে এক নাগাড়ে। এসব কানেও তুলছে না নেহা। হামিদা বেগমও এসে যোগ দিয়েছে সাথে। ছেলের বউদের উচ্চ বাক্য শুনে বেরিয়ে আসলেন সেতারা বেগম। বউদের কড়া করে বললেন, আহ, তোমরা বকছো কেন এভাবে? ঘুরতে গেলে একটু দেরি হইতেই পারে। এখন ঘুরবে না তো কবে ঘুরবে? যা তো বৃষ্টি, ঘরে যা, ওদের কথায় কান দিস না। হামিদা বলে উঠলেন, আম্মা আপনি এই বদ দুটোকে লাই দিবেন না, একদম মাথায় চড়ছে দিন দিন।
রাস্তায় কত বিপদ আপদ ঘুরে বেড়ায় বলুন তো। সেতারা বেগম উল্টে বউদের বোঝালেন। সেতারা বেগমের মাঝে অনেক পরিবর্তন হয়েছে। নাতি নাতনিদের সাথে যথাসম্ভব বন্ধুর মতো মিশার চেষ্টা করেন। একজন প্রিয় দাদি হওয়ার লক্ষ্য তার, সে পথেই হাঁটছেন। বাকিটা তো নাতি নাতনিরাই বলবে। তবে এবার আর কোনো ভুল করতে চায় না। মানুষ মাত্রই ভুল, তবে সে ভুল থেকে শিক্ষা নেওয়াটা অধিক জরুরি, যেটা সেতারা বেগম করতে পেরেছেন। বাসায় ফিরেছে নিখিল, তার হাত ভর্তি পলিথিনে মোড়ানো ফুচকা। জেরিন সাব্বির নামলেও সিঁড়ি বেয়ে। নেহার বৃষ্টিকে আচ্ছা মতো বকার ইচ্ছে থাকলেও হয়ে ওঠেনি তাদের। নেহা তো এসেই বিছানায় ধপ করে শুয়ে ঘুমিয়ে পড়েছে। মেয়েটার অবস্থা সত্যি শোচনীয়, নাক মুখ লাল হয়ে আছে এখনো, তাই বেশি ঘাটেনি। ওরা পরেও কথা বলা যাবে ভেবে চুপ রইল। নিখিল পলিথিন জেরিনের হাতে গুঁজে দিয়ে পড়ল, সাহসী দুই বীর নারী কোথায়? রাতের বেলা ঘোরার মতো সাহস হয়েছে দুজনের। আজ যদি মেরে সিধে না করেছি তো দেখিস। ফুচকা খাওয়া হচ্ছিল এদের, ডেকে নিয়ে আয়, যা, সামনে বসিয়ে খাওয়াবো। জেরিন মিনমিন কণ্ঠে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।